আমি আপার সাথে একটা জায়গায় আমি দ্বিমত করব, সেটা হলো যে ডক্টর ইউনূস নাকি খুব ভালো, আমাদের সবাই বলে এটা, সবাই বলে যে ডক্টর ইউনূস না থাকলে আমরা বৈদেশিক আক্রমণ বা বৈদেশিক একটা বিরূপ ইয়েতে পড়তাম। বাংলাদেশের এক একটা দেশের কিন্তু পলিটিক্যাল কালচার আমার থেকে অনেক বড় ইয়ে হচ্ছে আপা, আমি আপার থেকে জানতে চাই, মানে এক একটা দেশের পলিটিক্যাল কালচার কিন্তু এক এক রকম। বাংলাদেশে যদি আমরা তত্ত্বাবধায়ক সরকারকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 4টা তত্ত্বাবধায়ক সরকার ছিল যারা জাজ হয়ে আসছে, জাজ থেকে আসছে, আর 2টা হচ্ছে যে যারা জাজের বাইরে আসছে, একটা হচ্ছে 111 আর একটা হচ্ছে এইটা। আপনি দেখেন যে যারাই জাজ থেকে আসছে, অর্থাৎ ফখরুদ্দিন আহমেদ আয়শা কি করছিলেন, আপনার ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিছিলেন, একদম ফখরুদ্দিন সাহেবের থেকে শুরু হয়েছে এটা। আর ইনি কি করলেন, ইনি এসে আমেরিকার হাতে তুলে দিলেন, এবং এখন আপনি জানেন যে এখন নির্বাচন উনি করে উনি ভেগে যেতে চাচ্ছেন, উনি ওনার কাজ গুছিয়ে নিয়েছেন, এবং যদি বিএনপি আসে, বিএনপির যে ফখরুল সাহেব উনি অলরেডি বলছেন যে আওয়ামী লীগের উপর থেকে সব মামলা উঠে নেওয়া হবে, অর্থাৎ ওনারা কোন দিকে যেতে যাচ্ছেন আপনি ভালো করে জানেন। আর অর্থাৎ আমি কিন্তু বলি যে আমরা একটা, আচ্ছা এটা গেল প্রথম কথা, সেটা হচ্ছে কি যে এটা উনি আসলে আমাদের দেশের জন্য ভালো ছিলেন না, আমাদের দেশের জন্য ভালো একজন মানুষ ছিল, কিন্তু যেহেতু তিনি নিজের থেকে আসেন নাই, যেহেতু তিনি ক্ষমতার শিকার না, সেই জন্য কিন্তু কেউ উনাকে উনার নাম বলে নাই। উনি হইলেন বাংলাদেশের জাস্টিস ওয়াহাব মিয়া। আমি জানি না উনাকে, আমি চিনি না পার্সোনালি, আমি জানি না উনি কিরকম লোক, কিন্তু আমি 2টা জিনিস জানি। এক হচ্ছে যে উনি অ্যাপিলেট বেঞ্চের জাস্টিস ছিলেন, এবং উনি কেয়ারটেকার গভর্নমেন্টের যেটা বিলুপ্তি করার খায়রুল হক সাহেবের যেটা ষড়যন্ত্রের মূলক যেটা রায় ছিল সেটার বিরুদ্ধে উনি গেছিলেন। উনি বিরুদ্ধে যাওয়াতে উনি আর চিফ জাস্টিস হইতে পারেন নাই। উনি পরে উনাকে না করে যখন এস কে সিনহাকে করা হয়, উনি তখন রেজিগনেশন দিয়ে বাইরে আসেন। অর্থাৎ এই লোকটা হচ্ছে এ ম্যান অফ অনার। আর দ্বিতীয় কথা হচ্ছে যিনি জজ, তিনি বাংলাদেশের রাজনৈতিক এবং সরকারি ব্যবস্থা বুঝেন, এবং এই মানুষটা যদি একটা চরিত্রবান মানুষ, সেই চরিত্রবান মানুষটাকে আমরা ফালাই দিয়া, আমরা তাকে কনসিডার না করে আমরা উনাকে নিয়ে আসছি, যিনি আসলে একজন আসলে মোটিভেশনাল স্পিকার। এবং সো আমাদের এটা একটা বিরাট ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি জাস্টিস কে এম হাসানও এখন বেঁচে আছে, জাস্টিস কে এম হাসানের বয়স আর ডক্টর ইউনূসের বয়স এক, আর ইয়ের বয়স জাস্টিস ওয়াহাব মিয়ার বয়স বোধহয় আমি দেখলাম, এখনই দেখলাম, উনি হি ওয়াজ বর্ন ইন 1951, তো তার মানে উনার বয়স, উনি 72 73, উনার বয়স কিন্তু খুব একটা বেশি না। সুতরাং উনি কিন্তু সব দিক দিয়ে ঠিক ছিলেন, কিন্তু উনাকে না করে আসিফ নজরুল সাহেব এবং ডিজিএফআই এর হামিদ, তারা যায় কিন্তু ইউনূস সাহেবকে বসাইছে, এবং এর মধ্যে কিন্তু এমবেসিও ছিল এবং প্রথম আলো ছিল। সুতরাং দিস ইজ হাউ ইট ওয়াজ ডান। এইখানে কিন্তু এখানে একটা 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 চরম খারাপ জিনিস হয়ে গেছে বলে আমি মনে করি। দ্বিতীয় কথা, আপনি আমাকে বলছিলেন যে এটা কিভাবে নির্বাচনটা করা যায় বা নির্বাচনটা, আমার কথা হলো, প্রথম কথা আমি যেটা বলি যে এই নির্বাচন, আমরা নির্বাচন করছি কেন আসলে? ডক্টর ইউনূসের সরকার ইজ নট, আমি তার সাপোর্ট এখন আর করি না, কিন্তু আমরা নির্বাচন করছি, টাকার খেলা হবে, সেখানে সবাই আবার আগের মতোই 10 কোটি, আমরা জানি না বাণিজ্য কি মনোনয়ন বাণিজ্য হয়েছে, আমরা জানি না কত টাকা এখানে হাত বদল হয়ে গেছে, আমরা জানি না যে আবারও এটা হওয়ার পরে নির্বাচন কমিশন বলছে যে আমরা যদি নির্বাচন বিধি না মানেন তাহলে কিন্তু আপনাদেরকে আমরা ইয়ে করে দিব, প্রার্থিতা বাতিল করে দিব। আমি তাদেরকে বিশ্বাস করি না। তারা যে বলেন যে 25 লাখ বা 15 লাখ বা 25 লাখ যেটা টাকার বেশি খরচ করতে পারবে না, এটা প্রত্যেকেই সেই শর্ত ভঙ্গ করবে, অর্থাৎ বিএনপির লোকরা ভঙ্গ করবে, এবং তারপরেও তারা কিন্তু ইলেক্টেড হবে। যে মুহূর্তে তারা ইলেক্টেড হয়ে আসবে, একটা কথা বলি, যারা ইনভেস্টর হয়, যারা ইনভেস্ট করে, তারা কখনো বলে না যে আমি ইলেকশনে 10 কোটি টাকা ইনভেস্ট করছিলাম, আমি 50 কোটি টাকা কামাইছি, সুতরাং আমি এখন থেমে যাব।